কাল পৌর নির্বাচন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হতে ভোটারদের প্রতি আহ্বান নির্বাচন কমিশনের, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের নিরাপত্তা বিধানের জন্য থাকবে। নির্ভয়ে আপনারা আসবেন এবং এসে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নিরাপত্তা বাহিনী সবাই নির্বাচন কমিশনের আওতায় রয়েছে। নির্বাচন কমিশন যেখানেই যেইভাবে চাচ্ছে সবাই তাদের অধীনে কাজ করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল যাই হোক মেনে নেবে বিএনপি, বললেন মঈন খান। বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে আশাবাদ হানিফের। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে বিমান বাহিনীর প্রতিটি সদস্যকে। যশোরের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় গুলশানে বেগম জিয়ার কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের অবস্থান। এবং ব্যাংকে চাকরির আবেদনের ক্ষেত্রে ব্যাংক ড্রাফট, পে অর্ডার বা কোনো ফি না নেয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের, আদেশ অমান্য করলেই ব্যবস্থা। রাত পোহালেই পৌর নির্বাচন। দেশের বিভিন্ন স্থানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পৌর এলাকার ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার ও বাক্সসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। পাশাপাশি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দুপুর থেকেই কুড়িগ্রামের 3টি পৌরসভার 63টি কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার ও বাক্সসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। এ সময় সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা বুঝে নেন তাদের বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। পৌর এলাকায় বিজিবি, র্যাব, ব্যাটালিয়ন পুলিশ ও আনসার সদস্যের সমন্বয়ে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌরসভা নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছি। আমরা আশা করি একটি উৎসব, অবাধ, নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দিতে পারবো। নির্বাচনকে সুস্থ, অবাধ, নিরপেক্ষ করার জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। সকাল থেকেই বগুড়ার 9টি পৌরসভার 173টি কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার ও বাক্সসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কেন্দ্রের বাইরে থাকবে আমাদের মোবাইল টহল, থাকবে স্ট্রাইকিং রিজার্ভ এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের চেকপোস্টও থাকবে। এর পাশাপাশি আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও থাকবে। এছাড়া যশোর, নরসিংদী, মানিকগঞ্জ, হবিগঞ্জ, নীলফামারী ও দিনাজপুরে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংশ্লিষ্ট পৌরসভার সবকটি কেন্দ্রে পাঠানো হয় স্বচ্ছ ব্যালট বাক্স ও পেপার। প্রিজাইডিং কর্মকর্তারা বুঝে নেন তাদের বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। আগামীকাল দেশের বিভিন্ন জেলার পৌর এলাকা থেকে ভোটের খবর জানাতে আমাদের রিপোর্টাররা এরই মধ্যে ঢাকা ছেড়ে গেছেন। এই মুহূর্তে টাঙ্গাইল পৌরসভায় আছেন রিপোর্টার ওমর ফারুক এবং বগুড়া পৌরসভায় আছেন সালাউদ্দিন সুমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি ওমর ফারুকের কাছে। ওমর। জাফর, সারা দেশের অন্যতম একটি প্রাচীন পৌরসভা হচ্ছে টাঙ্গাইল পৌরসভা। আপনি জানেন যে সারাদিন ধরেই ঢাকায় এবং এই স্থানীয় পর্যায়ে এসে আমরা যেটি দেখেছি যে আগামীকালের নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা সন্ধ্যার পর থেকে মূলত টাঙ্গাইলের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি যে এখানকার ভোটাররা কি মনে করেন যে যেই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সেই ধরনের প্রস্তুতিতে তারা আশ্বস্ত হচ্ছেন কিনা যে আগামীকালের ভোটের দিন তারা নির্বিঘ্নে সেখানে ভোটে যেতে পারবেন এবং তাদের অধিকার প্রয়োগ করতে পারবেন। আমি এই আনন্দময়ী চত্বর, যেটি টাঙ্গাইলের অন্যতম একটি ঐতিহ্যবাহী জায়গা, সেই জায়গাতে এসেছি। এখানে মূলত টাঙ্গাইল শহরের যারা ময়মুরব্বী আছেন তারা এখানে এসে তাদের ভাব বিনিময় করে থাকেন। আমি একজন মুরব্বীর কাছে জানতে চাইব যে বিজিবি এবং র্যাবকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামীকালের নির্বাচনকে সুষ্ঠু করার জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। একজন ভোটার হিসেবে আপনি সন্তুষ্ট কিনা যে তাদের আয়োজনে?
হ্যাঁ, আমি খুবই সন্তুষ্ট যে সরকার খুব ভালো একটা প্রস্তুতি নিয়েছে এবং কি আমরাও খুব আনন্দের সহিত ভোট দিব এবং যে আমাদের টাঙ্গাইলের এই পথ ঘাট এবং ড্রেনের উন্নতি করবে তাকেই আমরা বেছে নেব ইনশাল্লাহ। এইটুকুই আমাদের বলার। হ্যাঁ, জাফর আপনি শুনলেন যে এর আগেও আমরা বিভিন্ন স্পটে বিভিন্ন জায়গায় কথা বলেছি, তারা সবাই মোটামুটি আশ্বস্ত যে টাঙ্গাইল পৌরসভায়, অন্তত টাঙ্গাইল পৌরসভায় আগামীকাল যে ভোট হতে যাচ্ছে সেই ভোট সেখানে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ ভাবেই হবে। আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন আছেন বগুড়ায়, সেখানকার পরিস্থিতি সবশেষ পরিস্থিতি জানতে আমরা তার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ ওমর ফারুক। আসলে এই যে রাত নেমে এসেছে, এই রাত পেরুলেই যে সকাল, সেই সকালেই কিন্তু আসলে ভোট গ্রহণ শুরু হবে। এতদিন যে পৌর নির্বাচনের প্রচারণা শেষ হয়ে গেছে, তারপর যে এই যে একটা দিন, এরপরেই কিন্তু যে ভোট গ্রহণের সুযোগ পাচ্ছেন ভোটাররা, কালকেই কিন্তু তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি এখানকে যে ভোটাররা রয়েছেন এই মুহূর্তে অবস্থান করছি আমি বগুড়া পৌরসভায়। এখন যে শহরের সাতমাথা এলাকায় আমি রয়েছি, এখানে কিছু ভোটার রয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা কিন্তু বলেছেন তারা মোটামুটি ঠিক করে ফেলেছেন যে কি ধরনের প্রার্থীকে বা কাকে ভোট দেবেন। আমি একটু জানিয়ে দিই, এখানে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী এবং বিএনপির প্রার্থীর মধ্যে। আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন রেজাউল করিম মন্টু এবং বিএনপির প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট AK মাহবুবুর রহমান। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে তাদের মধ্যেই। আরও একটি বিষয় জানিয়ে রাখার মতো, বগুড়ার যে পৌরসভা, আমার জানা মতে এটি দেশের সবচেয়ে বড় পৌরসভা। আপনি জেনে রাখেন যে এটি 69.56 বর্গ কিলোমিটার, মানে অনেক বড় একটি পৌরসভা। অনেক সিটি কর্পোরেশন রয়েছে যার আয়তনও কিন্তু এত বেশি নয়। এই বড় একটি পৌরসভা, এখানে কিন্তু ভোট কেন্দ্রের সংখ্যাও অনেক বেশি। 101টি ভোট কেন্দ্র রয়েছে, এর মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে বা গুরুত্বপূর্ণ রয়েছে 46টি ভোট কেন্দ্র এবং সাধারণ রয়েছে 55টি। আর এখানে ভোটার রয়েছে এখানে 1,22,405 জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার, মোট ভোটার রয়েছে 2,48,054 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,22,405 জন এবং নারী রয়েছে 1,25,649 জন ভোটার রয়েছেন। এবং এখানে মেয়র প্রার্থী রয়েছেন মোট 3 জন। আমরা এখানে রয়েছি, আজকে থাকবো এবং কাল সারাদিন যে নির্বাচনের যে ঘটনাগুলো ঘটবে, ভোট গ্রহণ সংক্রান্ত সবকিছু কিন্তু আমরা এই বগুড়া থেকে সরাসরি জানিয়ে দেব। ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে আগামীকালের পৌরসভা নির্বাচনের খবরাখবর জানাতে দেশের বিভিন্ন জেলা আমাদের রিপোর্টাররা ইতিমধ্যে পৌঁছে গেছেন। তো সেরকমই টাঙ্গাইল পৌরসভা থেকে রিপোর্টার ওমর ফারুক এবং বগুড়া পৌরসভা থেকে সালাউদ্দিন সুমন আজকে রাতের পরিস্থিতি জানাচ্ছেন আমাদেরকে। নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল যাই হোক বিএনপি তা মেনে নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। ডক্টর মঈন খানের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। তারা দলের পক্ষ থেকে নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পরে মঈন খান সাংবাদিকদের জানান, নির্বাচনের দিন পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশনের নেওয়া পদক্ষেপ এবং ফলাফল ঘোষণার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে তারা নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেন। যারা ভোটার রয়েছেন তারা যেন নিঃসংক চিত্তে এসে তাদের খুশি মতো তারা যাকে খুশি তারা ভোট দেখ, যাকে তারা যোগ্য প্রার্থী মনে করে তাকে ভোট দেখ, এবং ফলাফল যদি সেই ভিত্তিতে হয় এবং যদি ফলাফল যে রেজাল্ট শিট সেটা যদি কোনো নির্দেশে নির্ধারিত না হয় এবং সত্যিকার অর্থে যারা ভোট দিচ্ছে সেই ভোটারদের মতামতের ভিত্তিতে, ভোটের ভিত্তিতে যদি হয়, তাহলে আমরা যে কোনো ফলাফল আমরা স্বাগত জানাবো। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এদিকে ধানমন্ডিতে দলের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে দেশবাসীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে রাজশাহী সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের প্রার্থীর প্রচারে হামলা সহ বিভিন্ন বিষয়ে উদ্বেগের কথা জানায় আওয়ামী লীগ প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের হানিফ অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিএনপির অসত্য অভিযোগ যাচাই না করেই নানা রকম পদক্ষেপ নেয়ায় বিপাকে পড়ছেন দলটির মেয়র প্রার্থীরা। আমরা এখনো সন্দেহ পোষণ করছি, জাতি সন্দেহ পোষণ করছে যে বিএনপি শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা।
আমরা আশা করি যে বিএনপি শেষ মুহূর্তে নির্বাচনে থাকুক। গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য বিএনপি একটা দায়িত্বশীল আচরণ করবেন, সেটা আমরা প্রত্যাশা করছি। নির্বাচন কমিশন এবার বিএনপির প্রতি একটু বেশি সদয় আচরণ করছে। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে আচরণ করুক, এটা আমরা চাই, কিন্তু নিরপেক্ষতার প্রমাণ করার জন্য যে একজনের প্রতি সদয় আর একজনের প্রতি বিমাতসুলভ আচরণ করবে, এটা কারোর প্রত্যাশা নয়। এদিকে সারা দেশে একযোগে 234টি পৌরসভায় এই নির্বাচনে মোট 70,99,144 জন ভোটারের আস্থা অর্জনে মাঠে নামছে 943 জন প্রার্থী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে বিভিন্ন বাহিনীর 1,17,000 সদস্য। এদিকে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটি শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করেছে। আপনারা আসুন, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন, আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের নিরাপত্তা বিধানের জন্য থাকবে। পৌর নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবেই কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বিকেলের সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এছাড়া আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নিরাপত্তার কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আমাদের নিরাপত্তা বাহিনী সবাই নির্বাচন কমিশনের আওতায় রয়েছে। নির্বাচন কমিশন যেখানেই যেইভাবে চাচ্ছে আমাদের এই শান্তি রক্ষা বাহিনী বলেন, আমাদের এই ইশারা সবাই তাদের অধীনে কাজ করছে। ইজতেমা ময়দানে গতবারও যেরকম ভাবে কাজ করছিল, ওই ওয়াচ টাওয়ার এবং বিভিন্ন জায়গায় গোয়েন্দা তৎপরতা, বিভিন্ন যা যা প্রয়োজন ছিল, এবারও আমরা ঠিক সেইগুলো করেছি এবং সকল প্রকার নাশকতা প্রতিরোধে নজরদারি করার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে বিমান বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। আর এই জন্য বাহিনীর প্রত্যেক সদস্যকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। সকালে যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর 72তম ফ্লাইট ক্যাডেট কোর্স ও বি অফিসার ক্যাডেট কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আকাশে দৃষ্টিনন্দন ফ্লাইপাস্ট জানান দিল নতুন কর্মকর্তারা যুক্ত হলেন বিমান বাহিনীতে। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে কমিশন পেলেন 75 ফ্লাইট ক্যাডেট। রাষ্ট্রপতি কুচকাওয়াজের মধ্য দিয়ে শেষ হলো তাদের প্রশিক্ষণ। কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি যেমন সমৃদ্ধ হচ্ছে, তেমনি শক্তিশালী হচ্ছে বিমান বাহিনী, শক্তিশালী হচ্ছে দেশের সশস্ত্র বাহিনী। আমি বিমান বাহিনী তথা দেশের স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়ে স্ব দায়িত্ব পালন করবার আহ্বান জানাচ্ছি। বিমান বাহিনীর সকল বিমান, যুদ্ধোপকরণ, যন্ত্রপাতি, সরঞ্জাম, অবকাঠামো সমূহ জাতীয় সম্পদ। এর সর্বোত্তম ব্যবহার ও সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা এটা আপনাদের একান্ত দায়িত্ব। শেখ হাসিনা বলেন, নতুন বিমান কর্মকর্তারা মুক্তিযুদ্ধের চেতনার উত্তরসূরি। বাংলাদেশের সংবিধানের প্রতি তাদের শ্রদ্ধাশীল থাকার নির্দেশনা দেন তিনি। আমরা সবসময় এটাই মনে করি যে পরমুখাপেক্ষী না, নিজের মর্যাদা নিয়ে মাথা তুলে আমরা দাঁড়াবো। ইতিমধ্যে আমরা যে লক্ষ্য স্থির করেছি 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত করব। আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি, কিন্তু বাংলাদেশ বিজয়ী জাতি, বাঙালি জাতি বিজয়ী জাতি হিসেবে নিম্ন না, আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হব। 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারীদের পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলার আকাশ মুক্ত রাখার শপথ নেয়া নতুন বিমান সেনারা সর্বদাই প্রস্তুত থাকবেন দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে। নতুন বিমান কর্মকর্তাদের এমনটাই নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, বিজয়ী জাতি হিসেবে বাঙালির যে গৌরব তা অক্ষুণ্ণ রাখতে হবে। শাহ আলী জয়, সময় সংবাদ, যশোর। সন্ধ্যার সময় আরো থাকছে। পহেলা জানুয়ারি থেকে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, গাবতলী ও আমিনবাজার এলাকা পার্কিং ও যানজট মুক্ত হবে, ঘোষণা উত্তরের মেয়রের। পুলিশি বাধার মুখে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ঘেরাও করতে পারেননি মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বেগম জিয়ার বিরূপ মন্তব্যে ক্ষুব্ধ জনতারা। পরে গুলশান 2 গোলচত্বরে রাস্তায় অবস্থানের মধ্য দিয়ে কর্মসূচির ইতি টানেন তারা। এ সময় দাবি তোলা হয়, বেগম জিয়া সহ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী সকলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের।
একই সঙ্গে আগামী সংসদ অধিবেশনে গণহত্যা অস্বীকার আইন পাশ করিয়ে এ ধরনের অপচেষ্টার পথ চিরতরে বন্ধেরও দাবি জানান তারা। বিস্তারিত থাকছে তারিকুজ্জামান শিমুলের রিপোর্টে। স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার আন্দোলনে একজোট কয়েক প্রজন্ম। স্লোগানে স্লোগানে উত্তাল গুলশান 2 গোলচত্বর এলাকা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বেলা 11টার আগেই গোলচত্বরে দলে দলে জড়ো হতে থাকেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বেগম জিয়ার বাসভবনের কয়েকশো গজ সামনে দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। হাতে ধরা প্লাকার্ডের ভাষা আর কণ্ঠের স্লোগানই যেন বলে দিচ্ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সৃষ্ট বিতর্কে কতটা ক্ষুব্ধ তারা। বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে যে বক্তব্য বলেছেন, আমরা তীব্র নিন্দা জানাই। এটা ক্ষমার অযোগ্য এবং আমরা এটা মেনে নিব না। শহীদদের সংখ্যা সহ মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টিকারী সকলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান বক্তারা। যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে তাদেরকে অস্বীকার করে বুদ্ধিজীবীদেরকে নির্বোধ বলে স্বাধীন বাংলাদেশে রাজনীতি আপনারা করতে পারবেন না। যদি করতে হয় আপনাদেরকে ক্ষমা চাইতে হবে, আর যদি ক্ষমা না চায় আহ্বান জানাবো যে রাষ্ট্রদ্রোহিতা এবং দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে এদের বিচারের সম্মুখীন করা হোক। ভবিষ্যতে যাতে কেউ মুক্তিযুদ্ধের ইতিহাসের বিরুদ্ধে এই ধরনের অবমাননাকর উক্তি করতে না পারে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন প্রণয়নের দাবি জানিয়েছি। প্রায় 1 ঘন্টার সমাবেশ শেষে বেলা 12টার দিকে বেগম জিয়ার বাসভবনের দিকে রওনা হন বিক্ষোভকারীরা, কিন্তু কিছুদূর না যেতে তাদের গতিরোধ করে পুলিশ। ব্যারিকেড ভেঙে সামনে আগানোর চেষ্টায় ব্যর্থ হয়ে শেষমেশ রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। শহীদ বুদ্ধিজীবীদের অপমান করছেন, এই দেশের কোন নাগরিক মেনে নেয়নি। এই প্রাথমিক বার্তাটি আমরা বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছে দিয়ে আপনারা জানেন ডিপ্লোম্যাটিক জোন, তো যারা সভা করতে এসেছেন তাদের সাথে সমন্বয়পূর্বক ব্যবস্থা গ্রহণ করেছি এবং সম্পূর্ণ সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কর্মসূচি চলাকালে গুলশান 2 মোড় থেকে পাকিস্তান দূতাবাস পর্যন্ত সড়কের দুপাশে যান চলাচল বন্ধ রাখা হয়। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে চাকরির আবেদনে কোনো ধরনের ফি না নিতে সরকারি বেসরকারি সব ব্যাংকের প্রতি নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন চাকরি প্রার্থীরা, তবে পর্যায়ক্রমে দেশের সব প্রতিষ্ঠানেই তা বাস্তবায়নের দাবি তাদের। যদিও কৌশলগত কারণে ফি ছাড়া আবেদন বা পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন বলে মনে করছেন ব্যাংকাররা। জুবাইর ফয়সালের রিপোর্ট। আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে থাকলেও এখনো উদ্বেগের কারণ ক্রমবর্ধমান বেকারত্ব। দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষাজীবন শেষ করতে একজন শিক্ষার্থীর লেগে যায় কমপক্ষে 20 বছর। এ সময়ে শিক্ষা ব্যয় বহনের পাশাপাশি শিক্ষার্থীদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় চাকরির আবেদনে ব্যাংক ড্রাফট কিংবা পে অর্ডার পরিশোধের বিষয়টি। এমনই এক প্রেক্ষাপটে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে আয়োজিত এক সেমিনারে চাকরির আবেদনে ফি না নিতে ব্যাংকগুলোর প্রতি নির্দেশ দেন গভর্নর। আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছি যে চাকরির জন্য আমাদের কোনো আবেদনকারীর কাছ থেকে চার্জ তারা দাবি করতে পারবে না। তারপরেও যদি করে আপনারা আমাদের দৃষ্টিতে আনবেন, সেই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা দ্বিধা করব না। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘোষণায় খুশি চাকরি প্রার্থীরা। এবার অন্তত পরিবারের ওপর থেকে বাড়তি চাপ কমবে বলেই বিশ্বাস তাদের। আমরা তো বেকার, তো আমরা কোথা থেকে ইনকাম সোর্সটা আসবে? আমাদের পড়াশোনায় অনেক খরচ হচ্ছে। শেষ বয়সে এসে ফ্যামিলির কাছ থেকে টাকা নেওয়াটা অনেক কষ্টের। শুধু ব্যাংকের ক্ষেত্রে না, অন্যান্য সরকারি বা আরও যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেই ক্ষেত্রে করলে স্টুডেন্টদের জন্য আরও ভালো হয়। তবে পরীক্ষার হল ভাড়া, প্রশ্নপত্র তৈরি সহ জনবল নিয়োগে প্রতিষ্ঠানগুলোকে নানা খাতে অর্থ ব্যয় করতে হয় বলেই ফি ছাড়া আবেদন গ্রহণ কঠিন, এমন মত ব্যাংকারদের। লক্ষ লক্ষ লোক চাকরি দরখাস্ত করে এবং তখন পরীক্ষা নিতে হয়, তো পরীক্ষা নিলে একটা বড় ধরনের খরচ রয়ে গেছে। সেটা হয়তো তার কমাতে পারে, কিন্তু একদম একেবারেই না নেওয়াটা বোধহয় হবে না। বাংলাদেশ অর্থনীতি সমিতির এক গবেষণা অনুযায়ী দেশে প্রতি বছর 22 লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করে, কিন্তু কাজ পায় মাত্র 7 লাখ, যা একটি দেশের সামগ্রিক উন্নয়নের পথে বিরাট বাধা বলেই মত বিশেষজ্ঞদের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। 2018 সালের মধ্যে বঙ্গবন্ধু গোল্ড কাপ আসরকে এশিয়ার অন্যতম বড় টুর্নামেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হবে, ড্র অনুষ্ঠানে বললেন অর্থমন্ত্রী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও 71-এর শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন BSRF এর সংলাপ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী একথা বলেন।
আগামী 2019 সালের নির্ধারিত সময়ের আগে জাতীয় নির্বাচন হবে না বলেও জানান তিনি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতাকে আঘাত করেছেন। তিনি যখন বলেন শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে, মনে হয়েছে যে তিনি পাকিস্তানের প্রতিনিধি হিসেবে কথা বলেছেন, কিন্তু এটা তিনি অন্যায় করেছেন এবং নিজে প্রমাণ করেছেন যে তিনি বাংলাদেশি নন, তিনি পাকিস্তানি। আমরা বাংলার জনগণের কাছে খালেদা জিয়ার বিচারের ভার ছেড়ে দিলাম। 2019 সালের 29শে জানুয়ারি পর্যন্ত আমাদের মেয়াদ আছে। সকলের গ্রহণযোগ্য একটি নির্বাচন 29শে জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন হবে। সেই নির্বাচন ক্ষমতাসীন দল অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। 1 জানুয়ারি সারা দেশে পাঠ্যপুস্তক দিবস উদযাপনের মধ্য দিয়ে 33,37,760টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা জানান। এ সময় তিনি আরো বলেন, 31শে ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক দিবসের উদ্বোধন করবেন। 1 তারিখে আমরা পাঠ্যপুস্তক দিবস উদযাপনও করব এবং সব প্রতিষ্ঠানে আমরা বই বিতরণ করব। এখানে কিছু কিছু তথ্য নানাভাবে প্রকাশিত হয়েছে যে আমাদের কিছু বই ছাপা শেষ হয় নাই। এটা আমাদের প্রাথমিকের বইটার ব্যাপারে কিছু সমস্যা ছিল, দেরিতে শুরু করতে হয়েছে, কিন্তু সেই বইও সম্পন্ন হয়ে গেছে। আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলছি আমাদের সকল বই ছাপা সম্পন্ন হয়ে গেছে। 1 জানুয়ারি থেকে শ্যামলী, কল্যাণপুর, গাবতলী ও আমিনবাজার এলাকা অবৈধ পার্কিং ও যানজট মুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। বিকেলে গাবতলী বাস টার্মিনালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজিত জনসভায় মেয়র এই ঘোষণা দেন। এ সময় বাস ও ট্রাক মালিক সমিতির শ্রমিক নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তারা গাবতলী এলাকায় একটি আধুনিক টার্মিনাল তৈরির দাবি জানান। পাশাপাশি শ্রমিক নেতারা বলেন, গাবতলীর বর্তমান টার্মিনাল এলাকায় প্রচুর অবৈধ স্থাপনা তৈরি হয়েছে, যে কারণে রাস্তায় বাধ্য হয়েই বাস ও ট্রাক ড্রাইভাররা গাড়ি পার্কিং করেন। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদেরও দাবি করেন তারা। এ সময় মেয়র আনিসুল হক আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল তৈরির আশ্বাস দিয়ে জানান, কাজটি করতে কিছুটা সময় প্রয়োজন। সেই জায়গাও বিভিন্ন যা ওকালতি করা সেই ওকালতি করবো, আপনার ফি দেওয়া লাগবে না। আমাদেরকে বড় করে বিল্ডিং করে দেওয়ার দরকার নাই, আমরা গাড়িগুলো রাখতে পারি, সেটির জায়গা করে দেওয়া তাহলে ট্রাকগুলো সেখানে চলে যেতে পারে। আপনি যে কাজটি করতে চাচ্ছেন আমরা সেই কাজটির সাথে দ্বিমত পোষণ করি না। পরিবহন এই দেশে একটা বিশাল শক্তি, এই শক্তি আপনার সাথে আছে এবং ভবিষ্যতে থাকবে। আপনি যেটা করতে যাচ্ছেন আপনার উদ্দেশ্য যেন সফল হয় সে লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাব। 60টি জায়গাকে আমরা যানজট মুক্ত ঘোষণা করেছি এবং আজকে বড় কোনো এরকম সমস্যার শেষ জায়গা আজকে এটি কল্যাণপুর, গাবতলী, আমিনবাজার। আপনারা আমাদেরকে, ঢাকার মানুষকে, এই সরকারকে অনেক সম্মান দিলেন যে আজকে 1 জানুয়ারি থেকে এটিকে আপনারা এই জ্যাম এবং পার্কিং মুক্ত ঘোষণা। যে কোনো মূল্যে আইএসকে ইরাক থেকে উৎখাত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে তিনি 2016 সালের মধ্যে পুরো ইরাক থেকে জঙ্গি গোষ্ঠীটিকে হটানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে সোমবার রামাদি পুনরুদ্ধারের ঘোষণা দেওয়ার পর জাতীয় পতাকা হাতে উল্লাস করেন ইরাকি সামরিক বাহিনীর সদস্যরা। ইরাকি বাহিনীর রামাদি পুনরুদ্ধারের ঘটনাকে স্বাগত জানিয়ে ইরাকে আইএসের মারাত্মক পরাজয় হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এরই মধ্যে ইরাকের সালাহুদ্দিন প্রদেশের স্বেচ্ছাসেবী সশস্ত্র গোষ্ঠী জব্বার আল মামুরির একজন সদস্য আইএসের সঙ্গে তুরস্কের গোয়েন্দা বাহিনীর সদস্যদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ পাওয়ার দাবি করেছেন। ইরাক সরকার সমর্থক হাস্ত আল শাবি নামের ওই যোদ্ধা একজন আইএস কমান্ডারকে হত্যার পর তার মোবাইল ফোন থেকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বলে জানান। দু 2018 সালের মধ্যে বঙ্গবন্ধু গোল্ড কাপকে এশিয়ার অন্যতম বড় টুর্নামেন্ট হিসেবে প্রতিষ্ঠা করা হবে। আজ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে এমনটাই প্রত্যাশা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এদিকে ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আগামী 8 জানুয়ারি থেকে শুরু হবে বঙ্গবন্ধু গোল্ড কাপের 4র্থ আসর।
যেখানে বাংলাদেশ জাতীয় দল ও অনূর্ধ্ব 23 ফুটবল দল সহ অংশ নেবে আরও 6টি দেশ। ঢাকার পাশাপাশি গোল্ড কাপের ম্যাচগুলো হবে যশোর জেলা স্টেডিয়ামে। এদিকে ড্র অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় দলের ঠাঁই হয়েছে গ্রুপ এ। বাংলাদেশ ছাড়াও এই গ্রুপে আরও থাকছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপাল। অন্যদিকে বাহরাইন, কম্বোডিয়া ও মালদ্বীপকে সাথে নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল আছে গ্রুপ বিতে। আমার লক্ষ্য হচ্ছে যে 18-র মধ্যে এইটা হবে এশিয়ার সবচেয়ে বড় ফুটবল খেলার অনুষ্ঠান। আমাদের যারা অংশগ্রহণ করেন তাদের সংখ্যা আমরা বাড়াবো, আমাদের স্ট্যান্ডার্ড অটোমেটিক্যালি ইমপ্রুভড হবে। এবার আবার দুটো টিম খেলছে, আমরা ডেফিনেটলি ফিরে দাঁড়াবো। আমাদের মেন লক্ষ্য হলো 2022-2020, যেখানে আমরা প্রমাণ করেছি যে আন্ডার-16 সাব চ্যাম্পিয়ন হয়েছে, আন্ডার-19 ফাইনাল খেলেছে। সো মাই টিম ইজ কামিং। সন্ধ্যার সময়ে এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল পৌর নির্বাচন, সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হতে ভোটারদের প্রতি আহ্বান ইসির, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল যাই হোক বিএনপি মেনে নেবে বললেন মঈন খান। বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে আশাবাদ হানিফের। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে বিমান বাহিনীর প্রতিটি সদস্যকে। যশোরের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় গুলশানে বেগম জিয়ার কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের অবস্থান। এবং ব্যাংকে চাকরির আবেদনের ক্ষেত্রে ব্যাংক ড্রাফট, পে অর্ডার বা কোনো ফি না নেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। আদেশ অমান্য করলেই ব্যবস্থা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।